অবৈধ উপায়ে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ, শেয়ার বিক্রির অর্থ পরিশোধ না করাসহ বহুমাত্রিক অসৎ পন্থা অবলম্বনের অভিযোগ উঠেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান মশিউর সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বৃহস্পতিবার রাজধানীর পল্টনের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। তারা বলেন, ব্রোকারেজ হাউস মশিউর সিকিউরিটিজ লিমিটেড নানা অনিয়ম ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ইতিমধ্যে গ্রাহকের কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে প্রতিষ্ঠানটির অবস্থা খতিয়ে দেখতে হবে। এজন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিনিয়োগকারীরা বলেন, ব্রোকারেজ হাউসটির পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, ডিএসির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ এবং বিএসইসির সাবেক নীতি নির্ধারকদের সম্পৃক্ততায় এসব অনিয়ম হয়েছে। আমরা দেশের ক্ষুদ্র পুঁজি বিনিয়োগকারী, আমরা দেশের শেয়ার বাজারে ডিএসির অন্তর্ভুক্ত মেম্বার, মশিউর সিকিউরিটিজে পুঁজি বিনিয়োগ করে আসছিলাম দীর্ঘদিন যাবত। আমার ব্যক্তিগতভাবে প্রায় 30 বছর এখানে যারা আছেন অনেকেই অনেক বছর ধরে ধরে এখানে বিনিয়োগ করে আসছে। আজকে তাদের সমস্ত পুঁজি, শত কোটি টাকার পুঁজি, তারা আজকে প্রতারণার সম্মুখীন। এই মশিউর সিকিউরিটিজের কর্ণধার শেখ মোগলজান মিটু, প্রকাশ মিটু, আমরা তাকে মিটু হিসেবেই চিনি, তার অফিস দ্বারা আমরা সকলেই আজকে প্রতারিত। আমাদেরকে আমাদের শেয়ার না জানিয়ে আমাদের শেয়ার বিক্রি করে দিয়েছে এবং আমরা যাতে থেকে কোনো না পাই, টেক্সট না পাই, আসে আমাদের মোবাইল নাম্বার চেঞ্জ করে দিয়েছে। তারপরে এবং বুক ক্লোজারের আগে শেয়ার বিক্রি করে দিয়ে আবার রেকর্ড ডেটের পরে শেয়ার কিনে দিয়ে মধ্যখানে সে ক্যাপিটাল গেইন নিয়ে খেয়ে ফেলছে। বিনিয়োগকারী হিসেবে আমরা ডিভিডেন্ড পাইনি, লভ্যাংশ পাইনি। তারপরে সে অনেকেই শেয়ার বিক্রি করে ধর পাকড়ের পরে অনেকেই অফিসে যখন গিয়ে তার সাথে দহর করছে, কথাবার্তা বলছে, তাকে খোঁজাখুঁজি করছে, সে অনেকেই চেক দিছে। সেই চেকগুলো প্রত্যেকের চেকেই, কারো চেক অনার হয় নাই এবং প্রত্যেকের চেকেই ডিজনার করছে। আমরা এই দেশের ক্ষুদ্র পুঁজি বিনিয়োগকারীরা শেয়ার বাজার উঠানোর জন্য যেখানে সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নেয়, আমরা অনেক কষ্টের সহিত আমরা এসইসির দ্বারস্থ হয়েছি, ডিএসির দ্বারস্থ হয়েছি, কেউ আজকে আমাদের পক্ষ হয়ে দাঁড়িয়ে শক্তভাবে কথা বলছেন না। তাই আজকে আমরা বাধ্য হয়ে এখানে সকলে একত্রিত হয়ে একটা সাংবাদিক সম্মেলন আপনাদেরকে জানানোর জন্য, আপনাদের মাধ্যমে যাতে দেশের আপামর সকলেই জানেন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং অর্থমন্ত্রী মহোদয়, বিএসএকের চেয়ারম্যান মহোদয়, ডিএসির চেয়ারম্যান এমডি মহোদয় সকলেই যাতে এবং দেশবাসী যাতে অবগত হয় আমরা কিভাবে প্রতারিত হয়েছি, সেই বিষয়টা তুলে ধরার জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করছি। আশা করি দেশের সংশ্লিষ্ট আইন প্রশাসন আমাদের এই পুঁজি আদায়ে সহযোগিতা করবেন, সেটা আমরা একান্তভাবে কাম্য করি। আমরা এই পুঁজি হারিয়ে ভীষণ কষ্টে আমরা জীবন যাপন করছি। সিকিউরিটিতে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, এত কিছু করার পরও মিঠু আমাদের সঙ্গে গত 19 ফেব্রুয়ারি 2025 তারিখে সবার সঙ্গে বসেছিলেন এবং তার সাথে একটা চুক্তিনামা হয়েছে যে 300 টাকা জুডিশিয়াল স্ট্যাম্পে সে সময় দিয়েছিল যে আমাদেরকে 15 মার্চের মধ্যে এই সকল বিনিয়োগকারীদেরকে 2 কোটি টাকা দিবে। তারপর পরবর্তী 1 মাসের মধ্যে অবশিষ্ট টাকা দেওয়ার অঙ্গীকার করেছে এবং তার লিখিত কাগজপত্র আছে। কিন্তু তার তারিখ ক্ষেপণ করার পরেও সে আমাদের যথাসময়ে টাকা দিচ্ছে না, শুধু তালবাহানা করেই চলিচ্ছে। আজ না কাল, কাল না পরশু, এভাবে সময় ক্ষেপণ করছে শুধু। এর সঙ্গে ডিএসসি বিএসসিও জড়িত আছে। ডিএসসি বিএসসির কিছু অসাধু কর্মচারী কর্মকর্তা আছে, তারা বিভিন্ন মিটুর থেকে টাকা পয়সা নিয়ে এইসব কাজে সহযোগিতা করছে। যদি সহযোগিতা না করে তাহলে আমরা সিডিবিএলের রিপোর্ট, যখন আমরা মোবাইলে, আমাদের আগে মোবাইলে রিপোর্ট মেসেজ আসতো আমাদের মোবাইলে, কিন্তু কীভাবে দেখি, পরে দেখেছি যখন এই মিডিয়ার মাধ্যমে জানতে পাই, তখন দেখি 161 কোটি টাকা লোপাট হয়েছে মশিউর সিকিউরিটিজ হতে। তারপরে আমরা সিডিবিএল থেকে তথ্য নিয়ে দেখি যে আমাদের মাত্র আমার 36 লাখ টাকার শেয়ার ছিল, এখন দেখি অনলি 5-7 হাজার টাকার শেয়ার আছে। তখন খোঁজ নিয়ে জানতে পাই যে দেখি আমার মোবাইল নাম্বার ওদের কাছে নাই, বলছে ভাই আপনার তো মোবাইল নাম্বার আমাদের কাছে এখানে ব্যবহার করা হয় নাই। দেখেছি যে মশিউর সিকিউরিটির মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে এখানে। তারপর আমাদের যখনই দেখি যে কোনো, যদি ওদেরকে বলি যে আমাদেরকে একটু দেন, আপডেট দেন, কপি দেন যে আমাদের কী কী আছে বর্তমান লিস্ট, আপডেট দেন,
তারা বলে যে এখন না, তখন বিকালে দিব। তো বিকালে দিবেন কেন, আমাদের তো সফটওয়্যার তো মোবাইলে দিলে প্রিন্ট পাওয়া যাবে। তো তারা তখন বলছে না, আমাদের ঢাকার থেকে দেয়। কিন্তু ঢাকার থেকে যদি দেয় তাহলে তো এরকম হবে কেন? পরবর্তীতে দেখা যায় যে আমাদের আপডেট চাই, সবই দেয়, বোনাসও পাই, সবই ঠিক পাই, কিন্তু আসল শেয়ার দেখি যে সিটি বিল আমাদের কোনো কপি নাই। ওরা বিশেষ সফটওয়্যারে তৈরি করে এরকম একটা কারসাজি করেছে। এখন যদি বিশেষ সফটওয়্যার তৈরি করে, ডিএসসি বিএসসি অবশ্যই জড়িত আছে। ডিএসসি বিএসসি যদি জড়িত না থাকে তাহলে এটা সম্ভব, কোনোদিনও সম্ভব হবে না। আমার শেয়ার যদি বিক্রি করে তাহলে আমার অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার কথা। আমার ভিউ অ্যাকাউন্ট একটা আছে, ওখানে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আমার টাকা ওখানে থাকার কথা, কিন্তু ওখানে আমার কোনো টাকা নাই। তাহলে কিভাবে এরকম সম্ভব হবে? অবশ্যই এর সাথে ডিএসসি বিএসসি জড়িত আছে। কিন্তু আমরা ডিএসসি বিএসসি না, ডিএসসি বিএসসিকে আমরা কমপ্লেন দিয়েছি, ব্যক্তিগত সবার মোটামুটি সবাই কমপ্লেন দিয়েছি, কিন্তু শুধু তারা আমাদের কমপ্লেনের রিপোর্ট দিতেছে, আমরা বিষয়টি দেখতেছি। এখন আমরা চাচ্ছি আমাদের টাকা, যে আমাদের শেয়ার, যেটা আমাদের মিঠু যে চেক দিয়েছে, ওই চেকের এগনিস্টে যদি টাকা দেয়, আমাদের ডিএসসি বিএসসির এগনিস্টে আমাদের টাকা ফেরত দিতে হবে। অনেকেই চেক দেয় নাই, অনেককেই তো চেক দেয় নাই, অনেকে শেয়ার বিক্রি করে দিয়েছে, মৌখিকভাবে বলতেছে সে আজকে দিবে কালকে দিবে, কিন্তু আর অনেকেই চেক দিছে, সেই চেকও অনার হচ্ছে না। এখন আমরা চাচ্ছি বাংলাদেশ ব্যাংক যেভাবে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে রেগুলেটরি বডি হিসেবে দায়িত্ব নিয়ে কাস্টমারের টাকা আদায় করে দেয়, আমরা চাচ্ছি বেসেক এবং ডিএসসি এরাও তো রেগুলেটরি বডি, বিশেষ করে বেসেক রেগুলেটরি বডি। এই রেগুলেটরি বডির দায়িত্ব হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো রকমের সমস্যা হলে বেসেকের 1 নম্বর দায়িত্ব হলো এটা, কিন্তু বেসেক আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি বিনিয়োগকারীদের পক্ষে কোনো রকম ভূমিকা পালন করছে না। আমরা দীর্ঘ 1 বছর যাবৎ এই পুঁজি হারিয়ে এই প্রতারক মিটুর পিছনেই আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সে আমাদের কোনো রকম আশানুরূপ ফল এনে দিতে পারছে না। এই জন্য আমরা সরকারের প্রতি, বেসেকের প্রতি সবিনয় অনুরোধ জানাই, আমাদের দিকে তাকান। দেশের পুঁজিবাজারের এটা একটা প্রধান অন্তরায়। পুঁজিবাজার আজকে 10 নামছে, এই ধরনের 10 যদি মানুষ দেখতে পায় তাহলে কখনো পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারী, আমি গভর্নমেন্ট অফিসার ছিলাম, রিটায়ার্ড করছি আর কি। আমি বলতে চাই আর কি, বাংলাদেশের শেয়ার ব্যবসা একটা পটেনশিয়াল ব্যবসা এবং একটা সিকিউরিটি ব্যবসা ছিল, আমরা জানি। যেমন ব্যাংকে আমি টাকা রাখলে এই টাকা তো আমার টাকা, আমার ছাড়া কেউ নিতে পারবে না। আমরা শেয়ার বাজারে ব্যক্তিগতভাবে আমরা তাই জানতাম যে আমার শেয়ার কিভাবে একজন বিক্রি করে টাকা উঠে নেবে। কিন্তু কি আজব কাণ্ড এই বাংলাদেশে, আমার শেয়ার আমি ট্যাক্স দেওয়ার জন্য আমি মশিউরে গেছি যে আমাকে দেন আর কি, আমার ট্যাক্সের ফাইলে লাগবে, এটা দেন, পোর্টফোলিও দেন। তখন মানুষজন বলাবলি করতেছে। আমি কারণ বাজারে গেছি, আমি কারণ বাজারে ট্রেড করতাম, কারণ বাজারে বন্ধ, এবং খুঁজা পরে যায় পাইলাম মতিঝিলে, হ্যাঁ হ্যাঁ সিটি সেন্টারে যায় পাইলাম। পাওয়ার পরে যে দেখি এই অবস্থা, পরে আমার একজন বললো যে ভাই আপনার শেয়ার আছে কিনা আপনি আগে দেখেন। তো কোথায় যাবো? সিটি বিল অফিসে যান। গেলাম সিটি বিল অফিস নিকুঞ্জ, যাই দিয়ে আমার শেয়ারই নাই, সব শেয়ার বিক্রি করে দিছে। এই ভাঙ্গাচুরা 7টা 8টা যেগুলি আছে ওগুলি আছে। আমার 30 লাখ টাকার শেয়ার ছিল, সব বিক্রি করে দিছে। তারপরে কোথায় যাব? ঢাকা স্টক এক্সচেঞ্জ যান, গেলাম। তা আমি যাওয়ার পরে মনে করলাম যে এটা চক্র, কারণ সিটি বিলের দায়িত্ব তাকে কন্ট্রোল করা, বিভিন্ন যারা শেয়ার, এই যে সিকিউরিটি এক্সচেঞ্জে যারা মালিক, সে বিক্রি করে দিল। শুনলাম 20,000 লোকে শেয়ার বিক্রি করে দিছে 160 কোটি টাকা। ওনারা কি দেখে নাই? হ্যাঁ, শোনার কথা আর কি। ওনারা কি দেখে না? ওনারা কি এগুলি দেখে না? ওনারা সারা বাংলাদেশ এখন কম্পিউটার সিস্টেম। তার মানে কি একদম উপরে থেকে নিচ পর্যন্ত সব জড়িত বাইরে। আপনার কোথায় আমরা কোথাও যে কোনো শেল্টার পাচ্ছি না। কালকে মধ্যে গেছি, ওরা ভিতরটা তালা আগায় বসে আছে, কেউ কিছু বলে না আর কি। তো এখন আমরা যারা ক্ষতিগ্রস্ত, আমি মনে করি আমরা সবাই এক হইয়া আস্তে আস্তে বাইরে ডাকছে। ধন্যবাদ আমি সাংবাদিক সংগঠন ডাকার জন্য আপনাদেরকে, আমাদেরকে সবার মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রয়োজন হলে আপনারা এরপরে সরকারকে জানাইছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। সরকার আশা রাখি ব্যবস্থা নিব, হ্যাঁ, নেওয়ার পরে। কারণ না হলে শেয়ার বাজার সহ এই দেশের ব্যবসা প্রতিষ্ঠান যারা যারা এইসব এবং ধরনের ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে। শেয়ার বাজার ধ্বংস হওয়া মানে কি এই দেশের কোনো বিনিয়োগ আর হবে না, দেশের অবস্থা থাকবে না। এই দেশের অবস্থা যদি মাননীয় প্রধান উপদেষ্টা এই ব্যবসায় দৃষ্টি আকর্ষণ করছি, সে যদি ব্যবস্থা না নেয় তাহলে এই দেশের অবস্থা কি হবে? অর্থনৈতিকভাবে একদম পঙ্গু হয়ে যাবে এই দেশ। তাই আমি আপনাদের পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে আকুল আবেদন জানাই, আমাদেরকে
যারা যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরকে টাকা ফেরত অথবা শেয়ার ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানাই, এবং শেয়ার ফেরত দেওয়া এই দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য, না হলে দেশ যদি রক্ষা করতে চান তাহলে আমাদেরকে সবার টাকা ফেরত দিয়ে শেয়ার ফেরত দিতে হবে, না হলে এই দেশ কিন্তু রক্ষা করতে পারবো না। মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা অর্থনৈতিক উপদেষ্টা আছেন সবাই একটু দেখেন, না হলে আমরা যারা শেয়ার হোল্ডাররা এখানে আছি আরও বড় আকারে আমরা রাস্তায় নামবো, এবং প্রয়োজন হলে আমরা এটা যে কোনোভাবে আমাদের প্রধান উপদেষ্টার অফিসে যে আমরা ঘেরাও করার জন্য আপনাদেরকে বিনোদন জানাই। কারণ আমার টাকা, আমার কষ্টের টাকা, এই টাকা যদি আরেকজন মেরে যায় এবং তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা কোথায় যাব? এই জন্য আমরা শক্তভাবে ভাই, টাকা তো আমরা বিনিয়োগ করছি। আপনারা যদি একজন কেউ মাস্ক পরবো, কে এই করবো, বুঝি না আমি অবস্থাটা। মাস্ক পরে তো কোনো দরকার নাই। আমরা যে প্রধান উপদেষ্টার সাথে যে উপদেষ্টার অফিসে যমুনা যে সাধারণ যারা আউটসোর্সিং তারা ওখানে যে তার ঘেরাও করতেছে, আর আমাদের টাকা পয়সা সব লুণ্ঠন করে নিয়ে গেছে কোন চোরে। এই চোরকে ধরার জন্য প্রয়োজন ওর বাড়ি ঘেরাও করি, যা যেভাবে হোক আমরা যাই, নাহলে প্রধান উপদেষ্টার অফিসে আমরা যাই একটু জানাই, না হলে প্রধান উপদেষ্টার অফিসে আমরা যে ঘেরাও করি সবাই মিলে। মশিউর সিকিউরিটি দ্বারা ক্ষতিগ্রস্ত আমরা সবাই এখানে ক্ষতিগ্রস্ত। আমাদের সর্বস্ব মশিউর সিকিউরিটি লুট করে নিয়ে গেছে। আমরা এর বিচার চাই, এর সমাধান চাই। আমরা এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে পারছি না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা না পারতেছি বাসায় থাকতে, না পারতে রাস্তায় দাঁড়াতে। আমরা চাই এর সুষ্ঠু বিচার। আমরা এই মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এর সুষ্ঠু বিচারটা আমাদের জন্য করে দেন।